আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমি অনেক দিন থেকে আপনাদেরকে বলছিলাম যে আপনারা আমাদের কন্টেন্টের নিচে, সেটা ফেসবুক হোক বা ইউটিউব, যে মন্তব্যগুলি করেন, যে কমেন্টসগুলি আমরা পাই, তার প্রতিটি আমরা পড়ি এবং যে কমেন্টসে যে পরামর্শগুলো থাকে, দাবি থাকে, সেগুলিও আমরা আমলে নিতে চেষ্টা করি, যৌক্তিক পরামর্শগুলোকে, এবং অবশ্যই যতটুকু আমাদের সাধ্যের মধ্যে সম্ভব সেটুকুর বিষয়ে। তো এখন পর্যন্ত যে কমেন্ট আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি দাবি আপনাদের যেটা ছিল সেটা হচ্ছে পিলখানা হত্যা নিয়ে নিউজ করার। এ ব্যাপারে একটি অনুসন্ধানী প্রতিবেদনের দাবি জানাচ্ছিলেন আপনারা বহুদিন থেকে। আজকে আমাদের লিড নিউজটি আপনাদের সেই দাবি পূরণ করা হয়েছে। আমাদের আজকে লিড নিউজটির শিরোনাম হচ্ছে বিডিআর হত্যার মাস্টার মাইন্ড হাসিনা গং। নিউজটি সময় নিয়ে, অনেকটা সময় দিয়ে, ধৈর্য ধরে অনুসন্ধানী প্রতিবেদন হিসেবে তৈরি করেছেন আপনাদের জন্য সৈয়দ আবদাল আহমেদ। চলুন দর্শক, আজকে আমরা মূল নিউজটিতে প্রবেশ করি। রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয়। বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করে। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক, আওয়ামী লীগের নেতা শেখ সেলিম, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। রাজধানী পিলখানা সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসের নৃশংসতম এই বিডিআর হত্যাকাণ্ড। আমার দেশ অনুসন্ধানে এ সম্পর্কে বেরিয়ে এসেছে এসব তথ্য। অনুসন্ধানে জানা গেছে, ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরহীন একটি অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয়। রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, ভারতীয় কিলার গ্রুপটি 25 ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। এজন্য ফ্লাইটটি 2 ঘন্টা বিলম্বে ছাড়ে। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন। পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলায় তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মঈন ইউ আহমেদ। হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না। অনুসন্ধানে আরও জানা যায়, বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। সেই তদন্ত কমিটিতে আওয়ামী লীগের নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি। সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই তদন্ত সম্পর্কে। তিনি বলেন, তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না, কারণ ইতিমধ্যেই তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং সরকার বিডিআরের সাবেক ডিজি মোহাম্মদ জেনারেল আ.ল.ম ফজলুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। তিনি এ প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, তারা আশা করছেন বর্তমান কমিশন বিডিআরের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করবে। আগে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে। তার মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করে তাকেও পাওয়া যায়নি। সূত্র জানিয়েছেন, তিনি সম্ভবত দেশে নেই। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে অনুসন্ধানে আমার দেশ আগের দুটি তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করেছে। তদন্ত কমিটি দুটির কয়েকজন সদস্যের সঙ্গেও আলাপ হয়। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। ঘটনার সঙ্গে ওয়াকিবহাল এমন কয়েক ব্যক্তি ও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করা হয়নি। সেনা তদন্ত কমিটি এবং জাতীয় তদন্ত কমিটি দুটিতে বাহিনী প্রধান, সেনাবাহিনী ও পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ নেতার অনেককেই বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। তাদের অনেকেই তদন্ত কমিটির সামনে আসেনি। কেউ কেউ এলেও তাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় নাই। তদন্ত কমিটির সামনে আসা ও প্রশ্নের জবাব দিতে বাধ্য করার ক্ষমতাও দেওয়া হয়নি তদন্ত কমিটিকে।
ফলে বিডিআর হত্যা তদন্ত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে দুই কমিটিতেই। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে। শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্যই তার সঙ্গে বোঝাপড়া করে পরিকল্পনা করা হয়। ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি। বিডিআরে সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ এর ভূমিকা ম্লান ছিল। তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সবকিছু তার হাতের মুঠোয় থাকে। সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায়, বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে, এ লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। এর আগে নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয়। তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত ডাল ভাত কর্মসূচি এবং দুর্নীতির বিষয় এনে প্রেক্ষাপট তৈরি করা হয়। চৌকস সেনা অফিসারদের হত্যার জন্য বিডিআরে বদলি করে এনে তাদের এক জায়গায় জড়ো করা হয়, এরপর তাদের হত্যা করা হয়। পাদুয়া ও রৌমারীর যুদ্ধে বিএসএফ এর হত্যার পর থেকে বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রৌমারী ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার, পরবর্তী সময় বিডিআর এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। এরই ফলাফলে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তাকে সহ 57 কর্মকর্তাকে হত্যা করা হয়। সূত্রে জানা গেছে ফার্মগেটে অবস্থিত সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সশস্ত্র খুনি চক্রকে। ওই হোটেলে রয়ের লোকজনেরও অবস্থান নেয়। ঘটনার দিন সকালে বিডিআর দরবারের সামনে একটি পিকআপ আসে খেলোয়াড়দের নিয়ে। বিডিআর এর পিকআপে খেলোয়াড় বেশে ছিল কিলার বাহিনীর অনেক সদস্য। নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরও কয়েকটি গ্রুপকে পিলখানায় ঢোকানো হয়। এরা আগে থেকেই ভাড়া করা বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালায়। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যু এরা নিশ্চিত করে। দরবার হলের দক্ষিণ গেটে বিপদগামীদের সঙ্গে কিলারদের গ্রুপটি ছিল এবং এরা সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই ডিডিজি 15 থেকে 18 জনকে হত্যা করে। 25 ফেব্রুয়ারি রাতে পিলখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয়। বাইরের কিলার গ্রুপটি রাতে 4টি নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে। ধারণা করা হয় বিমানে দুবাই ফ্লাইটে এদেরই তুলে দেওয়া হয়েছে। বিডিআর ঘটনায় হতাহতের খবর তখনও জানাজানি হয়নি। এই অবস্থায় দুপুরেই ভারতের এনডিটিভি সহ দুটি চ্যানেলে খবর প্রচার করা হয় যে বাংলাদেশের বিডিআর দপ্তরে বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার জেনারেল মুজিবকে হত্যা করা হয়েছে। এই খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কি করে প্রচার করলো তা রহস্যজনক। এই খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় নিয়ে যান ডিএডি তৌহিদের নেতৃত্বে 14 জন কিলারকে। এদেরকে শেরাটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয়। ঠিক এ সময় একদিকে ভারতীয় চ্যানেলে বিডিআর ডিজির হত্যার খবর দেয়, অন্যদিকে পিলখানায় ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল মুজিব ও কর্নেল এনায়েতের লাশ। ওই দিনই কিলার গ্রুপের একটি অংশ ভাড়া করা বিডিআর সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী ও অন্যদের নির্মমভাবে হত্যা করে। ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলওয়ার তার স্ত্রীকে নিয়ে। তারাও হত্যাকাণ্ডের শিকার হন। বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয়। জেনারেল শাকিলের স্ত্রীকে সর্বশেষ হত্যা করা হয় রান্নাঘরে নিয়ে নির্যাতন করে নির্মমভাবে। সূত্র আরও জানায় 25 ফেব্রুয়ারি পিলখানার ঘটনার খবর পেয়ে 10টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে র্যাবের একটি টহল দল। এই টহল দলটি তখন বেড়িবাঁধে টহলে ছিল। এরপর র্যাবের অন্য সদস্যরাও আসেন, কিন্তু পিলখানায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। মিরপুরে ফায়ারিং রেঞ্জে ছিল 46 ব্রিগেডের একটি আর্টিলারি ইউনিট। এই ইউনিট প্রথমে আসে পিলখানার কাছে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। র্যাব ও সেনা অগ্রদলটিকে তখন পিলখানায় ঢুকতে দেওয়া হলে ঘটনা এত দূর গড়াতো না, কারণ ভেতরে ডিউটিরত বিডিআর সদস্যদের কাছে যে সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ছিল তার কয়েক গুণ বেশি অস্ত্র গোলাবারুদ ছিল সেনাবাহিনী ও র্যাবের তাৎক্ষণিক আসা দল দুটির কাছে। এরা ঢুকতে পারলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যেত, কিন্তু তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। তখন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। বিডিআরে কর্নেল রেজানুর ও কর্নেল শামস প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তারা ভেতরে ঢুকতে অনুমতি দেয়নি। অথচ সাংবাদিক মুন্নি সাহা 10টার পর থেকে পিলখানার প্রধান গেটে গিয়ে বিডিআরের ডিএডি জওয়ানদের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে এটিএনএ লাইভ করেন। এতে ডাল ভাত কর্মসূচি দুর্নীতির জন্য বিডিআরে অসন্তোষ থেকে বিদ্রোহ হচ্ছে বলে প্রচার করা হয়। এটাও রহস্যজনক। সংশ্লিষ্ট সূত্রের প্রশ্ন, সেদিন কেন র্যাবকে ঢুকতে দেওয়া হলো না, কেন সেনা অগ্রদলকে ঢুকতে দেওয়া হলো না, কেন মুন্নি সাহা ঘটনার পরপরই এমন উদ্দেশ্যমূলক খবর প্রচার করতে থাকলেন, বিদ্রোহীরা কেন নানক ছাড়া কারো সঙ্গে কথা বলবে না বলল, গোয়েন্দা সংস্থা কেন বলল তাদের কোনো গোয়েন্দা নজরদারি পিলখানায় ছিল না। প্রশ্নের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে যমুনায় যে 14 জন কিলারকে নেওয়া হলো তাদেরকে সিলেক্ট করলো। ডিজিএফআই পিলখানা প্রধান গেটের কাছে আম্বালা মিষ্টির দোকানে ক্যাম্প করেছিল। তারা সেখানে কি কাজ করেছে? পিকআপে করে যারা দরবার হলের সামনে গেল তারা কারা ছিল?
পিলখানা হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনের লাশ পুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল পরিকল্পনাকারীরা। 2টি লাশ তারা পুড়িয়ে দেয়, কিন্তু পরে গণকবর খুঁড়ে লাশগুলি মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। 33 ঘন্টার রোমহর্ষক ঘটনার পর পিলখানা পুলিশের নিয়ন্ত্রণে এলে সেখানে একাধিক গণকবর থেকে লাশ তোলা হয়। সব লাশ গণকবরে চাপা দেওয়া সম্ভব না হওয়ায় ড্রেনেও ফেলে দেওয়া হয়। গুলি ছাড়াও কোনো কোনো লাশে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মারার আলামত দেখা যায়। এই ঘটনায় 57 সেনা কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর একজন সৈনিক ছিল, 17 জন ছিলেন বেসামরিক লোক, 3 জন ছিলেন নারী। মেজর জেনারেল শাকিলের স্ত্রী, কর্নেল দেলবারের স্ত্রী এবং একজন কাজের মেয়ে। বিডিআর ঘটনার পরপরই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে কনভেনার এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ডেপুটি কনভেনার করে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সামরিক বাহিনী থেকে সদস্যদের নেওয়া হয়। সেনাবাহিনী থেকে দেয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে। ব্রিগেডিয়ার হাসান নাসির সেদিনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সামরিক বাহিনীর সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যাই, এক পাশে গিয়ে বসি। সেনাবাহিনীর ল অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নূর মোহাম্মদ ছিলেন, নেভির সদস্যও ছিলেন। এমন সময় দেখলাম সাহারা খাতুন, কামরুল ইসলাম ও সচিব হাবিবুল আওয়াল হাসতে হাসতে কক্ষে ঢুকছেন। তদন্ত নিয়ে কথাবার্তা নেই, অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, চা বিস্কুট খাচ্ছেন। এমন একটা ভাব যেন সবকিছু স্বাভাবিক। আমাদের আর সহ্য হচ্ছিল না। আমি হাত উঠিয়ে বললাম, আমার প্রশ্ন আছে। সাহারা খাতুন বললেন, বলুন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় না জাতীয় তদন্ত কমিটি? এ প্রশ্ন করতেই সবাই চুপ। সাহারা খাতুন বললেন, কেন, আপনি জানেন না এটা জাতীয় তদন্ত কমিটি? আমি বললাম, আপনি তো সাক্ষী দেবেন। আপনি তো পিলখানার ভেতরে গিয়েছেন ঘটনার পরপরই। ওখানে অফিসারদের মারা হয়েছে, গুলিবর্ষণ হয়েছে। ভেতরে থাকা অবস্থায় 2 ঘন্টা কি দেখলেন আপনাকে বলতে হবে। এরপর সভা ভেঙে যায়। সচিব বললেন, চলেন আমরা পিলখানা পরিদর্শনে যাই। শেখ হাসিনার বুলেট প্রুফ গাড়িতে করে গেলেন সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল, আইজিপি নানক, মির্জা আজম। পিলখানা ঘুরে সন্ধ্যায় বাসায় যাই। পরদিন 3টায় বিডিআর অফিসার্স মেসে আমাদের বসার কথা। সকালে শুনি কমিটি বাতিল হয়েছে। সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে, আমাকে রাখা হয়নি। এ ঘটনায় তরুণ অফিসারদের মধ্যে প্রতিক্রিয়া হয়। পরে আবার আমাকে কমিটিতে রাখা হয়। তদন্ত শুরু হয়, কিন্তু সবকিছু আড়াল করার আলামত লক্ষ্য করলাম। জড়িত আওয়ামী লীগ নেতাদের প্রশ্ন করতে চাইলাম, কিন্তু প্রশ্ন করতে দেয়া হলো না। পরে যে রিপোর্ট তৈরি হলো সেটা দায়সার একটা রিপোর্ট ছিল। আমি এর সঙ্গে একমত হলাম না, নোট অফ ডিসেন্ট দিয়েছি। পিলখানা ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল রহস্যজনক। বিডিআর প্যারেডের আগে থেকেই কিছু ঘটনা ঘটেছে। 22 ফেব্রুয়ারি একটি লিফলেট বিতরণ করা হয়েছে। পিলখানা সর্বত্র লিফলেট লাগিয়ে দেওয়া হয়। ওই সময় অস্ত্রভাণ্ডার থেকে 2টি অস্ত্র খোয়া যায়। শোনা যায় ফজলেনুর তাপস বিডিআরের 25টি পোশাক বানিয়ে বাইরে নিয়ে গেছেন, কিন্তু এসব কিছুই জানতো না ডিজিএফআই। মেজর জেনারেল মোল্লা আকবর ওই লিফলেট পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি। পরে বলেছেন, আমাদের এজেন্ট পিলখানার ভেতরে ছিল না। এত বড় একটা ঘটনা ঘটলো আর তিনি জানেন না বা তাদের লোক নিয়োজিত করেননি, তা কি বিশ্বাসযোগ্য? আসলে গোয়েন্দা ব্যর্থতার চেয়ে অবস্থা দৃষ্টে মনে হয় ডিজিএফআই এর একটি অংশ ওই চক্রান্তের সঙ্গে ছিল। প্রধানমন্ত্রী প্যারেডে অস্ত্র নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু 24 ফেব্রুয়ারির প্যারেডে তৎকালীন আনসার ডিজি মেজর জেনারেল ATM আমিন সৈনিক সহ অস্ত্র সহ গেছেন। তার গাড়িতে অস্ত্র ছিল। প্রশ্ন উঠেছে, বিডিআরে যে এমন ঘটনা ঘটবে তিনিও কি জানতেন? ঘটনার দিন বিপুল ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে পিলখানায়। ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ট্রেনিং এ ব্যবহার করা হয়। পিলখানায় ব্ল্যাঙ্ক অ্যামুনেশন থাকার কথা না। এত ব্ল্যাঙ্ক অ্যামুনেশন কোথা থেকে এলো এটাও রহস্যজনক। পিলখানায় গার্ডের দায়িত্বে বিডিআরের যারা ছিলেন তাদের হাতে যে সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি ছিল বাইরে অপেক্ষমান সেনাবাহিনীর টিম ও র্যাবের কাছে। পিলখানায় বড় জোর 3 থেকে 5,000 গুলি ছিল ডিউটিরতদের কাছে, আর বাইরে সেনাদল ও র্যাবের কাছে ছিল 10,000-এর বেশি গুলি। এদের ঢুকতে দেওয়া হলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত। বিডিআর হত্যাকাণ্ডের পর এ বাহিনীর নাম পাল্টানোর প্রথম দাবি তুলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত CR দত্ত। তিনি এখন প্রয়াত। এরপর বিডিআরের ডিজি হিসেবে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম। তিনি বিডিআরের পোশাক পরেননি, সেনাবাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করেছেন। ভারতীয়রা বিডিআরের নাম পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করে আসছে অনেক আগে থেকেই, সেটা তার মাধ্যমেই বাস্তবায়িত হয়েছে। এমনকি বিডিআরের নাম বিজিবি করার আগেই তিনি বিজিবি নাম লেখা ঈদ কার্ড ছাপিয়ে বিতরণ করেন। বর্তমানে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল রফিক বিডিআর ঘটনা তদন্ত কমিটিতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে তদন্ত কমিটির রিপোর্ট টেম্পারিং করেছেন, অর্থাৎ প্রকৃত ঘটনা আড়াল করার কাজ করেছেন। শেখ হাসিনা সরকার তাকে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বিডিআরের ডিজি করেছেন।
অন্তর্বর্তী সরকার তাকে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান করায় বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবার এবং সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, বিডিআর হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে একটি অপরাধ। এই ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার ব্যাপারে যার সংশ্লিষ্টতা আছে তিনি কি করে এ আমলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হন? পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা ওই বর্বরোচিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। জানা গেছে, আবেদনে তারা শেখ হাসিনা সহ 54 জন সুনির্দিষ্ট ব্যক্তির নাম সহ তাদের সঙ্গে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ, ডিজিএফআই এর সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ, ইমরুল কায়েস, এনএসআই এর তৎকালীন ডিজি, র্যাবের তৎকালীন ডিজি, ডাইরেক্টর অপারেশন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, পুলিশের তৎকালীন আইজি নূর মোহাম্মদ প্রমুখ। শহীদদের সন্তানরা মনে করছেন, পিলখানা হত্যাকাণ্ডে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের অসৎ কিছু কর্মকর্তার যোগসাজশ ছিল। এ বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন। শহীদ পরিবারের সন্তানদের বক্তব্য হচ্ছে, সে সময় শুধু সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়নি, তাদের পরিবারের সদস্যদের উপর নির্যাতনও করা হয়েছে। বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পরিবারের উপর প্রথমে, এরপর সেনা অভিযান হবে না এই খবর প্রচারিত হলে অন্য শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের উপর নির্যাতন হয়। শহীদ কর্নেল কুদরত ইলাহি রহমানের একমাত্র পুত্র সাকিব ইলাহি রহমান বলেন, আমরা চাই এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, পরিকল্পনার সঙ্গে যারা ছিল, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর মধ্যে থেকেও যারা পরিকল্পনাকারীদের আড়াল করতে চেয়েছেন, তদন্ত ভিন্ন খাতে নিতে চেয়েছেন, তাদের বিচারের আওতায় আনা হবে। কারণ পিলখানা হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের বিচার আইসিটিতেই হওয়া দরকার। বিডিআর ডিজি শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদ ইতিমধ্যেই রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে বলেছেন, এমন নৃশংস ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে বলে জানা নেই, যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে নিজ দেশের সেনাবাহিনীর 57 অফিসারকে হত্যা করেন। গত 15 বছরের পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত আমরা মানি না, কারণ প্রধান হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন। খুনি কি তার নিজের বিচার করবেন? উল্লেখ্য, 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের নৃশংসতায় পিতৃহীন হন 58 সেনা পরিবার, 57 জন সেনা কর্মকর্তা এবং 1 জন সৈনিক। এদের সংখ্যা মোট 110 জন। 4 জনের জন্ম হয় তাদের বাবারা নিহত হবার কয়েক মাস পর। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা যারা জানতেন এবং যারা সত্য ঘটনা তদন্ত করেছেন, গত 15 বছরে তাদের অনেককেই নানা কৌশলে হত্যা করা হয়েছে। সত্য সাক্ষীদাতাদের চিহ্নিত করে র্যাবে হস্তান্তর করা হতো, এরপর সেখান থেকে তাদের লাশ বেরিয়ে আসতো। জেলখানায় থাকা অবস্থায় 54 জন এবং নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় বিডিআর এর এমন 47 জন মারা গেছে। তাদের এই মৃত্যু স্বাভাবিক ছিল না, পরিকল্পনাকারীদের আড়াল করতেই এই মৃত্যুর ঘটনা ঘটানো হয়েছে। এমন মৃত্যুর একটি বড় উদাহরণ হচ্ছে বিডিআর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও ধর্মীয় শিক্ষক সিদ্দিকুর রহমানের মৃত্যু। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে প্রচার করা হলেও তার সন্তান নওরিন সিদ্দিকী মনে করেন তার বাবাকে হত্যা করা হয়েছে। তিনি সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার কথা জানিয়ে যে জবানবন্দি দিয়েছিলেন তা প্রত্যাহার না করায় বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়। নওরিনের ভাষ্য অনুযায়ী তার বাবার কাছে শুনেছেন, তিনি জানতেন বিডিআর এর বেশ কিছু সদস্য বহিরাগতদের নিয়ে মিটিং করতেন। বিষয়টি ছিল অস্বাভাবিক। এই সভায় আওয়ামী লীগের নেতারা আসতেন। জবানবন্দিতে তা তিনি উল্লেখ করেছেন। প্রথমে তার বক্তব্য প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয়। তাকে পাঠানো হয় পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের অফিসে। সেখানে বলা হয় সরকার থেকে জবানবন্দি লিখে দেওয়া হয়েছে, কিন্তু ইমাম সাহেব বলেন তিনি মিথ্যা জবানবন্দি দিতে পারবেন না। এরপরই তাকে হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়। জাতীয় তদন্ত কমিটিতে 161 ধারায় যে কয়জন জবানবন্দি নেওয়া হয়েছে সেগুলো আসলে সাজানো জবানবন্দি। সম্প্রতি ইউটিউব চ্যানেলে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ বিডিআর ঘটনা নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। তিনি জানান, বিডিআর এর ঘটনা জানার পর 9:47 তিনি ডিজি জেনারেল শাকিলকে ফোন করেন এবং ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। এরপর নিজ উদ্যোগে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে বলেন। ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে 10 জন কর্মকর্তা এবং 655 জন সৈনিক পিলখানার উদ্দেশ্যে যায়। বেলা 11টায় 46 ব্রিগেডের প্রথম গাড়িটি পিলখানার মেইন গেটের কাছাকাছি পৌঁছলে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালালে এতে চালক ঘটনাস্থলেই মারা যান।
10:35 বিডিআর ডিজিকে ফোন করলে তাকে আর পাননি সেনাপ্রধান। তার মতে হয়তো তার আগেই তাকে হত্যা করা হয়েছে। সকাল 10টার আগেই ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 355 জন র্যাব সদস্য পিলখানায় পৌঁছায়। এরপর পিএসও সেনাপ্রধানকে জানান প্রধানমন্ত্রী তাকে যমুনায় যেতে বলেছেন। সেখানে গিয়ে অনেক লোককে দেখেন যাদের কোনো কাজ ছিল না। বেলা 1টায় সাদা পতাকা নিয়ে আওয়ামী লীগের নেতা নানক ও মির্জা আজম পিলখানায় যান। সেনাপ্রধান যমুনায় যাওয়ার 1.5 ঘন্টা পর নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান যমুনায় যান। শেখ হাসিনা 3 বাহিনী প্রধানকে জানান তিনি রাজনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। 3 বাহিনী প্রধানকে যমুনায় বসিয়ে রাখা হয়। এরপর 14 জন বিদ্রোহীকে যমুনায় আনা হয়। এদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে তাপস, নানক ও মির্জা আজম ছিলেন। 3 বাহিনী প্রধানকে ডাকা হয়নি। দ্বিতীয় বৈঠকে তারা যান। সেখানে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের আত্মসমর্পণ করতে বলেন। 25 ফেব্রুয়ারি রাত 12টায় সাহারা খাতুন, তাপস ও পুলিশের আইজি নূর মোহাম্মদ পিলখানায় যান। বিদ্রোহীরা কিছু অস্ত্র জমা দেয় এবং 8টি পরিবারকে মুক্তি দেয়। 26 ফেব্রুয়ারি সকাল 10টায় প্রধানমন্ত্রী আবার তাকে ডেকে নেন যমুনায়। তাকে জানানো হয় আত্মসমর্পণ না করলে যেন অভিযান চালানো হয়। ওই দিনই পিলখানায় গোলাগুলি হয়। তিনি সেখানে ট্যাঙ্ক পাঠান। এরপর বিদ্রোহীরা আত্মসমর্পণ করেন। এরই মধ্যে 33 ঘন্টার গন্ডগোল শেষ হয় আত্মসমর্পণের মধ্যে দিয়ে। তদন্ত নিয়ে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ বলেন, এই ঘটনা তদন্তে যখন আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন সেনাবাহিনীর তদন্তের প্রয়োজন কি। তিনি প্রধানমন্ত্রীকে জানান এত সেনা অফিসার মারা গেছে, এর কারণ তাকে বের করতে হবে। ফলে তিনি আর উচ্চবাচ্য করেননি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি করি। বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী তদন্ত পুনর্গঠন করে জড়িতদের বের করবেন। পিলখানা হত্যাকাণ্ডের 2 বছর আগে থেকেই এ নিয়ে পরিকল্পনা হয়। বিডিআর সদস্যদের হাত করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়। ফজলিন তাপস তখন থেকে বিডিআর সদস্য জওয়ানদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। 2009 সালের 22 ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাব আলীর বাড়িতে দফায় দফায় বৈঠক হয়। শেখ সেলিমের সঙ্গেও বিডিআর সদস্যদের বৈঠকের ব্যবস্থা করা হয়। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কয়েক বছর আগে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাবেক সেনাপ্রধান ও বিডিআর এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আতিকুর রহমান। তার মতে বিশ্বাস করা কষ্ট যে শুধু ডাল ভাতের জন্য এতগুলো লোক মারা গেল। যারা তদন্ত করেছেন তারা আসল ঘটনা বের করতে পেরেছেন বলে মনে হয় না। আসল অপরাধীরা পালিয়ে গেছে। যারা শক্তিশালী সেনাবাহিনী চায় না, বিডিআর চায় না, তারাই এই ঘটনা ঘটিয়েছে। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই। কাল আমরা অবশ্যই হাজির হব আরেকটি লিড নিউজ নিয়ে, একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।